নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি পার্ট 2। এটা টাইপ 11 থেকে এখানে লেখা আছে। এটা যদি এতগুলো টাইপের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট টাইপ তোমাদের কাছে জানতে চাওয়া হয় বা জিজ্ঞাসা করা হয়, নিঃসন্দেহে তোমরা বলবে টাইপ 11 একটি এবং ধারাবাহিক সংখ্যার গুণ ও ভাগ নির্ণয়, সরি, দশমিক সংখ্যার গুণ ও ভাগ, এটি বেশি ইম্পর্টেন্ট। এবং তারপরের টাইটেল ইম্পর্টেন্ট হলো ধারাবাহিক সংখ্যার বা ক্রমিক বা স্বাভাবিক সংখ্যার গড় ও যোগফল নির্ণয়। দেখো সংক্ষেপে আলোচনা করি। ধারাবাহিক সংখ্যা এবং ক্রমিক সংখ্যার মধ্যকার পার্থক্যটা কে বলতে পারবে? মোহনা কণা ঝিনাইদহ বলতে পারবে ধারাবাহিক সংখ্যা এবং ক্রমিক সংখ্যার মধ্যকার পার্থক্য? টাইটেলটি লিখেছে তো সবাই। দেখো, ক্রমিক সংখ্যা হলো এক থেকে শুরু হয় এবং মাঝে কোনো স্ক্রিপ্ট করতে পারে না, রিমেম্বার। আবার আমি টাচ দিয়ে একটু ভুল করলাম কিনা, কি বললাম বলো? ক্রমিক সংখ্যা, একজন বলো আমাকে দেখি, ক্রমিক সংখ্যা এবং ধারাবাহিক সংখ্যার মধ্যকার পার্থক্য কি বলো? বিথি, আফসানা, সিনিয়ররা বলো। তো ক্রমিক সংখ্যা হচ্ছে পর্যায়ক্রমে চলে যাবে, 1 2 3 4 5 6 করে। আর যেটা ধারাবাহিক বলবে সেখানে মাঝখানে সমপরিমাণ গ্যাপ থাকবে। তাহলে কি আমরা বলতে পারি সকল ক্রমিক সংখ্যা ধারাবাহিক, কিন্তু সকল ধারাবাহিক সংখ্যা ক্রমিক সংখ্যা নয়? এই এই কথাটার সাথে কি তুমি একমত? একটু খেয়াল করো, যেমনটি বলছিলাম, সকল ক্রমিক সংখ্যা ধারাবাহিক হলেও সকল ধারাবাহিক সংখ্যা ক্রমিক সংখ্যা নয়। তাহলে ক্রমিক সংখ্যাটা অনেকে ছাত্ররা ভুল করে, এটা অবশ্যই এক থেকে শুরু হতে হবে, মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না। 1 2 3 4 এভাবে লেখা থাকতে হবে, সে 10 হোক, 100 হোক, 50 হোক, এটিকে ক্রমিক সংখ্যা বলা হয়। আর ধারাবাহিক সংখ্যা হলো পরপর দুটি সংখ্যার মধ্যকার ব্যবধান, যেমন 2 + 4 + 6 8, হ্যাঁ, এভাবে 100 পর্যন্ত, এটি ধারাবাহিক সংখ্যা। আবার 36 বিসিএস এ পড়েছিল 159, এভাবে 81 পর্যন্ত, এটিও ধারাবাহিক সংখ্যা। তাহলে ধারাবাহিক সংখ্যা আমরা কোনটাকে বলছি? পরপর দুটি পদের মধ্যকার ব্যবধান সমান হলে। স্বাভাবিকভাবেই উপরের 1 2 3 4 ওটিও একটি ধারাবাহিক সংখ্যা, কারণ এখানে ব্যবধান হলো এক এক করে ব্যবধান আছে, এটাতে 2 করে ব্যবধান, এটা 4 4 করে করে ব্যবধান। তাহলে বোঝা গেল সকল ক্রমিক সংখ্যা ধারাবাহিক সংখ্যা, কিন্তু সকল ধারাবাহিক সংখ্যা ক্রমিক সংখ্যা নয়। অ্যাকচুয়ালি আমি তোমাদের শেখানোর সুবিধার্থে ক্রমিক শব্দটা ডিলিট করে ফেলতে চাচ্ছি, সকল সংখ্যাকে ধারাবাহিক কনসিডার করে আমরা শেখাতে চাচ্ছি। তো আমাদের প্রথম টাইটেল আজকে লেকচার শিটের প্রথম যে টাইটেলটা, সেটি হলো ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার সর্বপ্রথম আমরা গড় নির্ণয় করা শিখবো, তারপরে যোগফল নির্ণয় করা শিখবো। আসো, ক্রমিক সংখ্যার গড় নির্ণয়ের, যদি ধরতে পারি পরীক্ষায় যে সংখ্যাটা ধারাবাহিক সংখ্যা, তাহলে গড়টা আমরা শর্টকাটে ক্যালকুলেশন করব। গড় নির্ণয় করার সংক্ষিপ্ত সূত্র হলো প্রথমটা আর শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো। যার সূত্র হলো প্রথম পদ মানে প্রথম সংখ্যা প্লাস শেষ পদ /2। কাজেই নিচের যে প্রশ্নটা দেখছো 1 থেকে 81, এখানে 1 হলো প্রথম পদ, 81 হলো শেষ পদ, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবে। 82-কে 2 দিয়ে ভাগ করলে 41 উত্তর হয়। এবার একটু মিতু শবনম বলো দেখি, যদি আমি প্রশ্ন করি তোমাকে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড় কত, তাহলে উত্তর কত হবে? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার, তাহলে 1 থেকে 100 পর্যন্ত মাঝখানে কত গ্যাপ কিছু লেখা নেই, মানে নিঃসন্দেহে 1 2 3 4 5। প্রথম পদ 1, শেষ পদ 100, প্রথম আর শেষেরটা যোগ করো, 2 দিয়ে ভাগ করো। 100 1 টাকা দুই বন্ধু ভাগ করে নাও, অঙ্ককে অঙ্ক ভেবো না, কত টাকা হবে? 50 টাকা। সামিউল, 50 পয়সা। 50 পয়সা। এবার লুক অ্যাট দ্য লেকচার শিট। তাহলে আমরা কি শিখলাম? যদি পরীক্ষায় ধরতে পারি ধারাবাহিক সংখ্যা, তাহলে ধারাবাহিক সংখ্যার গড় আমরা এক ক্লিকে উত্তর করে ফেলতে পারবো। তো 42তম বিসিএস এর কোশ্চেন নাম্বার 90, সামিয়া উত্তর করো দেখি। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? কি হবে সূত্র বলো? তো প্রথম পদ প্লাস শেষ পদ /2। তাহলে উত্তর কত হয়?
স্যার 25। বুঝতে পারছো বাকিরা? জাস্ট প্রথমটা আর শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে। আবার সীমা পারভিন কে আছে তুমি বলো, 91 নাম্বার, যেটা প্রাইমারিতে পড়েছিল। 1 2 3 4, ওইটাতে যোগফল, যোগ সাইন দেওয়া আছে মানে যোগ করতে হবে। মনে রাখবে অঙ্কের মধ্যে যতক্ষণ গড় লেখা থাকবে না ততক্ষণ কিন্তু গড় করা যাবে না। তুমি বরং 92 নাম্বারটা বলো, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? স্যার 30। ঠিক আছে, প্রথমটা শেষেটা যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা। মোহনা কণা জেনেই দেখো 93 শিক্ষক নিবন্ধনের 1 থেকে 49, সেটা বিসিএসসি পরে রিপিট হয়েছে। আচ্ছা, তো এভাবে আমার বিশ্বাস যে কোনো সংখ্যার গড় যদি তোমাদের কাছে জানতে চাওয়া হয় বলতে পারবে। আফসানা খুলনা, তুমি বলো দেখি এই প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তুমি বলো স্বাভাবিক সংখ্যা কাকে বলে, এটি পারো কিনা। একটি শিশুকে গণনার জন্য, একটি শিশু জন্মের পরে গণনার জন্য যে সংখ্যা আমরা শেখাই তাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা 1 2 1 থেকে শুরু হবে, এভাবে 10 পর্যন্ত সংখ্যার গড় জানতে চেয়েছে। তাহলে 1 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। যে সকল ছাত্র সত্যিই পরীক্ষার হলে প্রথমটা আর শেষেটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে সে কখনো বিসিএস ক্যাডার হতে পারবে না। আর যাই হোক, কারণ অবশ্যই তাকে মুখে মুখেও কিছুটা ক্যালকুলেট করতে হবে। বুঝতেই পারছো, 10 আর 1 11 টাকা, 2 জন ভাগ করলে 5.5 টাকা হবে, এটা মুখে মুখেই করতে হবে, সবকিছু খাতায় লেখা যাবে না। তাহলে আশা করি ধারাবাহিক সংখ্যার গড় বিষয়টা সবাই বুঝতে পারছো। গড় লেখা থাকলে আশা করি তোমরা সবাই পারবে। এবার আসো 91 প্রাইমারির কোশ্চেন। সামিউল, এখানে কি লেখা আছে গড় করো? না স্যার। তাহলে সাইন দেওয়া আছে, প্লাস সাইন, কেন সাইন দেওয়া আছে? প্লাস। প্লাস সাইন। আবার 94, যেটা 36 বিসিএস এ পড়েছিল, 159.81, এটিও কিছু লেখা নেই, প্লাস দেওয়া আছে মানে যোগ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার যোগফলের আমরা 2টা সূত্র তোমাদের শেখাবো। তো যেহেতু ক্রমিক একটা সূত্র লেখো, এই সূত্রটা দিয়ে বেশিরভাগ অঙ্ক আমরা করবো। আর খুব কঠিন অঙ্ক হলে বিকল্প আরেকটি সূত্র আমরা জানবো। তাহলে সবাই, ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার যোগফল, টাইটেল, যোগফলের সূত্র হলো গড় গুণ পদ সংখ্যা। গড় গুণ পদ সংখ্যা। স্বাভাবিকভাবেই গড়টা এতক্ষণ পর্যন্ত মুখে মুখে শিখিয়েছে, শুধু পদ সংখ্যাটা বুঝতে হবে। একটু বলো দেখি, রুবিনা বলবে নাকি নিতু শবনম বলবে যে পদ সংখ্যা কাকে বলে? গড়টা তো বুঝতে পারছো, এবার শুধু বুঝতে হবে পদ সংখ্যাটা কাকে বলে। কে পারবে? আমরা 94 সলিউশন করছি না কি যেন, সরি, প্রাইমারি কোশ্চেন 91 সলিউশন করছিলাম। স্ক্রিনে আশা করি অঙ্কটা দেখতে পাচ্ছ। বলো, একজন বলো উইলিংলি, কে পারবে? পদ সংখ্যা কাকে বলে? একটি ধারায় বা একটি সিরিজে মোট যতটি সংখ্যা বা পদ থাকে তাকে পদ সংখ্যা বলে। যেমন এটি একটি ধারা, 1 2 3 4 প্লাস ডট 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 99। তাহলে এটার অর্থ 1 থেকে 99 পর্যন্ত যদি আমরা হাতে লিখি, পদ সংখ্যা কয়টা লেখা হবে মাসুরা খানম গোপালগঞ্জ? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা কয়টা হবে? 99টা হবে। পদ সংখ্যা মানে একটি ধারায় মোট যতটা সংখ্যা থাকে তাকে পদ সংখ্যা বলে। বলো সামিউল, এখানে পদ সংখ্যা কয়টা আছে? তো 4টা। 4টা। তাহলে 1 থেকে 99 পর্যন্ত লিখি যদি আমি হাতে, কয়টা পদ হবে বলো তো? 99টা। 99। তাহলে যোগফলের এই সূত্র দিয়ে আমরা 100টার মধ্যে প্রায় 99টা অঙ্কই করতে পারবো। একটা দুইটার জন্য ভিন্ন সূত্র আরেকটা শেখাবো। সূত্র বলছে গড় গুণ পদ সংখ্যা। অনেকে এই অঙ্কটা n × n+1/2 দিয়ে করবে, কিন্তু এটা সে অভ্যস্ত হলে বিসিএস এর কোশ্চেনটা সে আর পারবে না। কারণ n × n+1 এটা ক্রমিক সংখ্যা বিধায় মিলবে, কিন্তু 1 5 9 একটু স্ক্রিপ্ট করলে তখন আর মিলবে না। আর এই সূত্র যদি আমরা শিখি তাহলে লাভবান হব। ক্রমিক হোক ধারাবাহিক হোক, সবগুলো যোগফল এই সূত্র দিয়ে মিলে যাবে। তাহলে গড়টা হলো প্রথমটা শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। 1 আর 99 যোগ করলে 100 টাকা, 2 দিয়ে ভাগ করলে 50 টাকা। আমি মুখে মুখে গড়টা পরীক্ষার হলে এভাবে তোমাদেরকে লিখতে হবে। এবার পদের সংখ্যা বুঝতেই পারছো সবাই, 1 থেকে 99 পর্যন্ত পদ আছে 99টা।
জাস্ট এটা গুণ করে দিবে, উত্তর হয়ে যাবে। শূন্য বসাই নিচ্ছি, 5050। এটি ছিল প্রাইমারি কোশ্চেন। এবার দেখো আরেকটি প্রশ্ন আমরা এখানে দেখলাম, যেটি শিক্ষক নিবন্ধনে পড়েছে 94, এটি বা 36 বিসিএস এ পড়েছিল আমার জানা মতে। 94 করো, করে আমাকে দেখাও। বলো সামিয়া, বলো 94 এর গড় কত হবে? স্যার 47.5। কেন, প্রথমটা কত? গড়ের সূত্র কি? প্রথম পদ প্লাস যোগ শেষ শেষ দুই। পদ ভাগ 2, তাই না? তো প্রথম পদ কত টাকা আছে বলো তো? 94, 1 টাকা। এক টাকা। শেষ পদ কত আছে? 81। 81 আর 1 যোগ করলে কত হয়? 82 ভাগ 2। 82 টাকা, দুই বন্ধু ভাগ করে নাও, 41। কত হবে? 41 না? জি। আচ্ছা, এবার ঠিক বলছো। তো এই কথাটাই পরীক্ষার হলে যদি এটা লিখে পড়তে হয় তাহলে খুব কঠিন হয়ে যাবে। প্রাইমারি শিক্ষক নিবন্ধনের চাকরি হলে বিসিএস হওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট 1 আর 81, 82 টাকা 2 দিয়ে ভাগ করলে 41 টাকা। যেটি করতে হবে, ম্যাথমেটিক্স নিড টু বি এক্সপার্ট। স্পেশালি 20 ঘর পর্যন্ত নামতা মুখস্থ থাকবে, বর্গমূল মুখস্থ থাকবে, 20 ঘর পর্যন্ত, যেমনটি আমি গতদিন বলেছিলাম, 13 13 169 14 14 196 15 15 225 মুখস্থ আছে তো, 16 16 256 17 17 কে বলতে পারবে? না, আর কাউকে খুঁজে পাবো না নাকি? 17 17 34, 289, 18 18 324। হ্যাঁ, 19 19 361 20 20 400। সব গুণ করে বললে হবে না, এটি মুখস্থ থাকতে হবে, বিকজ বিসিএস হলো সময়ের পরীক্ষা। ওকে, সো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। তাহলে 94 আমরা গড়টা বের করে ফেললাম, এবার পদ সংখ্যা দরকার। বলো বিথি, বলো দেখিয়ে, তাহলে 1 থেকে 81 পর্যন্ত কি পদ 81টা হবে এখানে? না স্যার। হবে না, কেন হবে না বলো তো? কারণ, কারণটা কি? স্যার মাঝখানে যে 4 4 করে গ্যাপ আছে। মাঝখানে গ্যাপ আছে স্যার। এখানে এই অঙ্কের জন্য হবে না, কারণ হলো 1-এর পরে 5 আছে, 5-এর পরে 9 আছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পরীক্ষা হলে তোমাদেরকে কি করতে হবে? পদ সংখ্যা বের করে নিতে হবে। যদি 1 2 3 4 5 6 এভাবে ডট ডট 81 হতো, তাহলে খুব সহজে স্মুথলি আমরা পদ সংখ্যাটা বের করে ফেলতে পারতাম। কিন্তু আফসোস, আফসোস হল কিছু, বলো পদ সংখ্যাটা বের করো সবাই, 1 মিনিট সময় দিতে। দেখি আগে কে কে পারে, তারপরে আমি করে দিই নাকি? এখন একজন ছাত্র পরীক্ষার হলে কি করেছে শোনো, সে লিখেছে 1-এর পরে 5, 5-এর পরে 9, তো 4 করে করে বেড়েছে, 9 আর 4 13, 13 আর 4 17, এইভাবে 81 পর্যন্ত লিখে গুনে নিয়েছে পদ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। এটাই রাইট অ্যাপ্রোচ, রিটেন অ্যাপ্রোচ। কিন্তু এটা করতে গেলে তো পরীক্ষায় ঘন্টা দিয়ে দিবে, সময় শেষ হয়ে যাবে। এই কারণে যেহেতু বিসিএস পরীক্ষার্থীদের পদের সংখ্যা সূত্র মুখস্থ করতেই হবে, ঠিক আছে, কোনো অল্টারনেটিভ নাই, এন্ড দ্যাটস ওয়াই আমরা পদ সংখ্যার একটি সূত্র তোমাদেরকে লিখে দিচ্ছি। ঠিক আছে, এনতম পদ বা এন মাইনাস। শেষতম পদের মান। দেখো এই স্যার পদ 21 দশমিক সংখ্যার এই পাঁচ সূত্রটা দিয়ে আমরা বের করব, a প্লাস n-1 * d। দেখো এই এই সূত্রটা কিন্তু আমি গতদিন লিখেছি, তোমাদের মনে আছে কিনা? এই সূত্রটা আমি ওই যে বিভাজ্যতা বের করার সময় এই ফর্মুলাটা লিখেছিলাম। ঠিক আছে, তোমরা যারা শিক্ষক নিবন্ধনের ফাইনালি চাকরিতে কোয়ালিফাই করেছো তাদের সাথে আমি কথা বলবো, ঠিক মানে 8টা 30-এ তো আমরা ক্লাসে জয়েন করেছি, 9টা 5 মিনিটে তাদের সাথে কথা বলবো। ঠিক আছে, তাহলে যেমনটা বলছিলাম, এনতম পদ বা শেষতম পদের মান a+n-1 * d। এই সূত্রটা গতদিন লেখালাম না তোমাদের? এখানে এন মানে হলো পদ সংখ্যা, আর এনতম বা শেষতম পদের মান
যেমন 94 নাম্বার কোশ্চেনে দেখো সবার শেষে যে পদটা আছে তা হলো 81। এখানে এ মানে প্রথম পদ, এখানে 1 টাকা আছে 94-এ, প্লাস n-1। বলো সামিউল, ডি মানে কি? স্যার সাধারণ অন্তর। ডিফারেন্স বিটুইন টু টার্ম, দুইটা পদের মধ্যকার ব্যবধান। তো বলো তো 4 1, হবে 5, এখানে। 9 ব্যবধান কত? 4। স্যার 4 করে। তো ব্যবধান বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ থেকে প্রথমটা বিয়োগ করতে হয়। যাই হোক, 81 থেকে এই 1 এপাশে এসে বিয়োগ হলে এখানে হবে 80। এখানে 4 দিয়ে গুণ করলে 4n-4। এই 4 এপাশে এসে যোগ হয়ে গেলে হবে 84 সমান সমান 4n। এই 4 84 দিয়ে ভাগ করলে হবে 4 দুগুণে 8, 21 হবে n এর মান। সো এই 21 আমরা এখানে গুণ করে দিলে উত্তরটা পেয়ে যাবো 861। সো দিস ইজ দ্য ক্যালকুলেশন। তাহলে বোঝা গেল যোগফল বের করার জন্য আমাদেরকে অবশ্যই সূত্র মুখস্থ করতে হবে। যোগফলের সূত্র কি বলো? গড় গুণ পদের সংখ্যা। আর এই পদের সংখ্যা বের করার এই সূত্র গতদিন শিখিয়েছে। এই সূত্র দিয়ে আমাদের অসংখ্য অঙ্ক করতে হবে, অসংখ্য জায়গায় কাজে লাগবে। তো আশা করি সূত্রটা লিখে নিয়েছে। শেষতম পদের মানের সূত্র a+n-1 * n এর মানটাই আমাদের বের করতে হবে। এবার আমাকে করে তোমরা দেখাবে। সহজ প্রশ্ন যেটি বারবার বাংলাদেশের চাকরিতে পড়ে, ঠিক আছে, সেটাই করে দেখাও। 98 দেখো, এটি প্রাইমারিতে পড়েছিল, এটা 38তম বিসিএস এ পড়েছিল। আমি দুই একটা স্যাম্পল হিসেবে করে দিচ্ছি, একটু মিউট করে নাও সামিউল। ঠিক আছে, রুবিনা এবং মাসুরা খানম, গোপালগঞ্জ, তোমরা বলো তো দেখি। 98 করবো আমরা, হ্যাঁ। এখানে গড় কত টাকা হবে? মুখে মুখে না অঙ্ক করে বলো তো। আমরা এখন করব 98। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে বলা হয়েছে। গড় কেটা কেন আমরা আগে শিখিয়েছি, কারণ গড় না বের করে যোগফল বের করা যায় না। এটার গড় কত টাকা হবে বলো মাসুরা খানম? 50.5। 1 50.5। আর হ্যাঁ। 100 টাকা যোগ করলে 101 টাকা, দুই বন্ধু ভাগ করে নিলে 50 টাকা 50 পয়সা। দশমিকের পরে একটা 0.5 লিখলেই 50 পয়সা ইন্ডিকেট করে। এবার পদ সংখ্যা। পদ সংখ্যা ছাত্ররা যেটি ভুল করে ফেলতে পারে, এই জন্য তাদের জন্য পরামর্শ হলো সূত্র দিয়ে সবসময় বের করবে। যদি যারা একটু মেধাবী তাদের উদ্দেশ্যে বলে রাখছি যে যখন বলবে 1 থেকে 90 পর্যন্ত, তখন নিঃসন্দেহে 90টাই পদ হবে। 1 থেকে 100 পর্যন্ত যদি হাতে লিখি 100টাই পদ হবে। 1 থেকে 99 পর্যন্ত লিখলে 99টাই পদ হবে। তাহলে প্রশ্ন হলো সূত্র কখন দরকার? যখন মাঝখানে স্ক্রিপ্ট করা থাকবে 1, 3, 5, 2, 4, 6, 8, তখন পদ সংখ্যা সূত্র দিয়ে বের করে নিবে। তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে। দশমিকের গুণ দশমিক নেই মনে করে করব, অর্থাৎ 505 টাকার সাথে 100 টাকা গুণ, দুটো শূন্য বসিয়ে নিচ্ছি। 505 1 505। এখানে 1 ডিজিটের আগে দশমিক, একটার আগে বসিয়ে দিলাম, উত্তর হলো 5050। ক্লিয়ার সবার কাছে বিষয়টা? এবার তোমরা আমাকে একটু করে দেখাও দেখি। সব যদি আমি করে দিই তাহলে তো মুশকিল হয়ে যাবে। আহ ছোট্ট প্রশ্নই দিচ্ছি, 104 নাম্বার কোশ্চেন সলিউশন করে দেখ। এই টাইটেলটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটার উপর আমি একটু জোর দিয়ে পড়াচ্ছি কিন্তু এই কারণে। 104, বলো মিতু শবনম, বলো 104-এর গড় কত হবে? যোগফলের সূত্র তো বোর্ডে লেখাই আছে। স্যার 11। 104-এ বলছে 1 আর 21 টাকা যোগ করলে 22 টাকা, 2 দিয়ে ভাগ করলে 11 টাকা। গড় বের করার, ধারাবাহিক সংখ্যার গড় বের করার সূত্র প্রথম এবং শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। এবার পদ সংখ্যা। তো পদ সংখ্যা 1 থেকে 21 মানে কি 21টা বলতে পারবো আমরা? বলো সীমা, পারভিন না এবং স্যার। সামিয়া, এটা বলা যাবে? বলা যাচ্ছে না, কেন যাচ্ছে না? কারণ 1-এর পরে 3, 3-এর পরে 5, মাঝখানে গ্যাপ আছে। তখন আমাদেরকে এই সূত্র দিয়ে বের করতে হবে। এই সূত্র কি বলছে? শেষতম পদের মান। 104-এর শেষের পদ লেখা আছে 21, লিখলাম। এ মানে প্রথম পদ 1 টাকা লেখা আছে, লিখলাম। প্লাস সূত্রের n মাইনাস সূত্রের 1 টাকা, ডি মানে ডিফারেন্স। বলো সীমা, পারভিন এবং রুবিনা খাতুন, ডিফারেন্স কত লিখবো? 3 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 2 টাকা।
21 থেকে এ পাশে 1 প্লাস অপোজিটে আসলে বিয়োগ হয়ে যায় 20 টাকা। 2 দিয়ে এটাকে গুণ করলে 2n মাইনাস 2, এই 2 এ পাশে এসে যোগ হলে 22 টাকা সমান সমান 2n। 2 এ পাশে গুণ অপোজিটে আসলে ভাগ হয়, মাইনাস আসলে প্লাস হয়। এই 2 22 এর নিচে এসে ভাগ হয়ে গেলে এন এর মানও হবে 11 টাকা। 11 দুগুণে 22, তাহলে এন এর মানও 11 টাকা হয়েছে। সে 11 11, উত্তর হবে 121। So this is the way how to calculate sum of the consecutive number, ধারাবাহিক সংখ্যার যোগফল যেভাবে পরীক্ষায় ক্যালকুলেশন করবে, দিস ইজ দ্য ওয়ে। ওকে, এবার তাহলে একটা টাইপ আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। আমরা দুইটা টাইপ শিখলাম, ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার গড় এবং যোগফল নির্ণয়। এবার আমরা শিখবো ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকবে, সেখান থেকে সংখ্যা নির্ণয় করতে হবে। দেখতেই পাচ্ছ এটা শিক্ষক নিবন্ধন 2016 সালে, 12তম শিক্ষক নিবন্ধন 2015। ঠিক আছে, আর পিএসসি চাকরিতে পড়েছে ছোট ছোট। যোগফল দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে সংখ্যাটা নির্ণয় করতে হবে। তো এটা আমি দুটো পদ্ধতিতেই করাচ্ছি, একটি রিটেন একটি শর্টকাট, যার যেটা ভালো লাগে। তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো 20টা টাইপ যে শেখাবো প্রথম অধ্যায়, সবগুলো টাইপই ইম্পর্টেন্ট এই সেন্সে বলছি। আমাদের 1 নাম্বার লেকচার সেটা 20 ধরনের অঙ্ক আমরা শিখবো। 2016 সালে এটিওতে এখান থেকে 8টা প্রশ্ন পড়েছে একটা লেকচার শিট থেকে, 20টা অঙ্কের মধ্যে। এমন কোনো চাকরি নাই যে এই 20টা টাইপ থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ম্যাক্সিমাম পরীক্ষা বিসিএস প্রাইমারি যাই হোক না কেন। হ্যাঁ, সো স্টাডি করতে হবে। সো টাইটেলটা লিখেছো সামিউল, আগে বলছিল যোগ করে দেখাও, আর এবার বলছে যোগফল দেওয়া আছে, সংখ্যা বের করে দেখাও। 106 দেখো, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123। সেই সংখ্যা 3টি নির্ণয় করো, করার পরে তাদের মধ্যে ক্ষুদ্রতম যে দুটো তার আবার গুণ করে দেখাও। আগে সংখ্যা 3টি বের করা আমরা শিখি। তো ক্রমিক সংখ্যার যোগফল হতে সংখ্যা নির্ণয় যদি অ্যাকচুয়াল নিয়ম বা রিটেন করি, তাহলে আমাদেরকে এভাবে করতে হবে, ধরে নিতে হবে 3টি ক্রমিক সংখ্যা কোন 3টে তা তো আমরা জানি না, আমরা ধরে নিব। ধরি ক্রমিক সংখ্যা 3টি যথাক্রমে, আমি একটা রিটেন করাচ্ছি তারপর একটু শর্টকাট শেখাবো। সব থেকে ছোটটা ধরলাম এক্স, তারপর একটা এক্স প্লাস 1, কমা, তারপর একটা এক্স প্লাস 2। তাহলে 3টে সংখ্যা লিখেছি, কিন্তু 2তে শেষ হয়েছে, 3 লাগেনি কিন্তু, কারণ প্রথমটা এক্স ধরেছে যে। যদি বলতে 4টি ক্রমিক সংখ্যা, আমরা এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3। 5টা ক্রমিক সংখ্যা, এক্স প্লাস 4 পর্যন্ত হবে। ওকে, সো ক্রমিক সংখ্যা 3টি আমরা ধরে নিলাম 106। এবার শর্ত মতে প্রশ্নকর্তা বলছে 3টে যোগ করলে কত মান পাবো আমরা সামিউল? প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা, এবার সবগুলো যোগ করলাম কমা উঠাই দিয়ে। 3টে যোগ করলে বলছে 123 পাবে। এক্স আছে একবার, দুইবার, তিনবার, 3টের ক্রমিক হলে 3x হবে। সংখ্যা আছে 2 টাকা আর 1 টাকা, 3 টাকা 123। 3 অপোজিটে যে বিয়োগ হয়ে গেলে 120 টাকা থাকবে। এক্স 120, এই 3 গুণ আকারে আছে, অপোজিটে যে ভাগ হয়ে গেলে 40 হবে এক্স এর মান। স্বাভাবিকভাবেই এক্স এর মান যেটা 40 তোমরা দেখছো, তাহলে সব থেকে ছোট সংখ্যা যেটা এক্স ছিল এটা মান বসাই দিচ্ছে। এবার এটা 40, তারপর একটা এক্স প্লাস 1 মানে 41, তারপর একটা 40 আর 2 42। এই সেই 3টি ক্রমিক সংখ্যা পরীক্ষায় পড়েছিল, তাদের এই 3টের মধ্যে যে দুটো ছোট এটা আবার গুণ করে দেখাও। আশা করি তোমরা গুণ করতে পারো, পরীক্ষার হলে গুণ করে দেখাতে পারবে। এবার আসো 107 নাম্বার কোশ্চেন দেখ। আমি আরেকটা রিটেন একটু দেখাচ্ছি, বাট আমরা মূলত শর্টকাটের দিকে যেতে চাচ্ছি। হ্যাঁ, পড়ে শোনাও সামিউল, 107 নাম্বার। 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত ঠিক হবে? এই অঙ্কটার মধ্যে ক্রমিক সংখ্যা 6টা, তো কিন্তু যোগফল তো দেওয়া আছে 3টার, কাজে সেই 3টা আগে 6টাই ধরে নিব আমরা। ধরি ক্রমিক সংখ্যা 6টি যথাক্রমে একটা এক্স, একটা এক্স প্লাস 1, একটা এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 4 আর এক্স প্লাস 5 হলেই কিন্তু 6টা হয়ে গেল। কিন্তু শর্ত মতে আমরা লিখবো 1টা, 2টা, 3টা সমান সমান 27। কেন 3টা যোগ করলাম 6টার মধ্যে? কারণ প্রশ্নকর্তা বলছে প্রথম 3টি যোগ করলে পাবে 27।
আগের মতোই করো, 3x প্লাস 2 আর 1 3 টাকা 27, 3 প্লাস অপোজিটে যে বিয়োগ হয়ে গেলে 24 হবে, এক্স এর মান 24-কে 3 দিয়ে ভাগ করলে 8 টাকা। যারা একটু মেধাবী তারা বুঝতে পারছে প্রথমটা যদি 8 হয় তাহলে ক্রমিক লিখতে হবে 6টা সংখ্যা লিখবো, পরেরটা হবে 8 আর 1 9 10 11 12 13। তাহলে পরের 3টে সংখ্যা হলো 11 12 13। প্রশ্নকর্তা বলছে শেষ 3টি যোগ করে দেখাও, তো 11 12 13 নিজেরা যোগ করে দেখাবে। 3 বারং 36, হ্যাঁ। তাহলে আবার যদি এখানে এক্স এর মান বসাতে শুরু করো তাও 8 8 আর 1 9 10 11 12 13ই পাবে। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট, হ্যাঁ, থ্রু অ্যাকচুয়াল মেথড। বাট এর বাইরে আমরা শর্টকাটটা শেখাতে চাচ্ছি, মানে দেখে উত্তর করা। সাপোজ পরীক্ষা এবার পড়লো, মনে করো 5টি ক্রমিক সংখ্যার যোগফল 105 হলে সব থেকে ছোট সংখ্যাটা কত এবং বড় সংখ্যাটা কত বের করে দেখাও। করো তো দেখি কে কে পারো। 5টি ক্রমিক সংখ্যার যোগফল 105 হলে ছোট সংখ্যাটি এবং বড় সংখ্যাটি নির্ণয় করো। পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল 105 হলে, তাহলে কি আবারও তোমরা রিটেন করবে নাকি শর্টকাটটা শেখাবো নাকি রিটেন করাবো? 5টি ক্রমিক সংখ্যা 5টি যথাক্রমে ধরে নিতে হবে রিটেনে, হ্যাঁ। তো এটা তো শেখালাম। শর্টকাট বা টেকনিক হলো গড় বা মধ্যমা বের করে নিতে হবে। বলো সব থেকে ছোট কোনটা? 19। তোমরা রিটেন করে উত্তর বের করো। রিটেনটাও দরকার হবে কিন্তু, সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড বাই পদ সংখ্যা, যোগফল বা যোগ ভাগ পদ সংখ্যা। আমরা জানি প্রশ্ন কি করেছে, আমি আমি বলেছি 5টি ক্রমিক সংখ্যার যোগফল 105, পরপর 5টা সংখ্যা 105, এদের মধ্যে সব থেকে ছোটটা এবং বড়টা বের করো। শর্টকাট করার নিয়ম হলো 5টা সংখ্যার মধ্যে মাঝেরটা বের করে ফেলবো, একটা একটা বের করে ফেলবো। তার নাম হলো গড় বা মিডিল ভ্যালু বা মধ্যমা। সেটার সূত্র কি, সংখ্যাগুলোর যোগফল লেখা আছে 5টা যোগ করে 105, আর পদ সংখ্যা হলো 5টি সংখ্যা, এটা ভাগ করলে 21 হয়েছে, দেখো মাঝখানের সংখ্যাটা। তো 5টা সংখ্যার মধ্যে একটা পেয়ে গেলাম, এখনো 4টা শর্টেজ আছে, এই 4টা আমাদেরকে লিখতে হবে। 4টা আমরা ডান পাশে 2টা লিখবো, বাম পাশে 2টা লিখবো। 21-এর বামে আছে 20, তার আগে আছে 19, আর ডান পাশে আছে 21-এর পর 22 আর 23। যারা রিটেন করেছে তাদের দেখো এক্স এর মান 19 হয়েছে এবং উত্তর 19 20 21 22 23 হয়েছে। জি স্যার। যারা এখনো বুঝতে পারোনি, আমি আরেকটা শর্টকাট দেখাচ্ছি। আমি তোমাকে বললাম 7টি ক্রমিক সংখ্যার যোগফল, 7টার কথা বলছেন, ঠিক আছে, 91। সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো। তুমি কি করেছো, 7টা মিলে 91, সেটাকে 7 দিয়ে ভাগ করেছো, এর মাঝখানেরটা পেয়ে গেলে 13, একটা সংখ্যা বের হয়ে গেল উত্তর। কিন্তু 7টার মধ্যে যদি একটা পেয়ে যায় এখনো 6টা সংখ্যা দরকার। 6টা হলে বামে 3টা ডানে 3টা, ডান পাশে 3টা 13 14 15 16, তার আগে আছে 12 11 আর 10। তাহলে প্রশ্নকর্তা যদি বলে সব থেকে ছোট কোনটা 10, সব থেকে বড় কোনটা 16, তাহলে প্রশ্ন হলো রিটেন যদি শর্টকাট যদি এত সহজ হয়, রিটেনটা আমরা কেন শিখলাম? কারণ এই যে শর্টকাটটা দেখছো এটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে, 3টের ক্ষেত্রে, 5টার ক্ষেত্রে, 7টার ক্ষেত্রে। কিন্তু পরীক্ষায় যদি হঠাৎ করে বলে 4টি ক্রমিক সংখ্যার যোগফল, বুঝতে পারছো? তো 4টা ক্রমিক সংখ্যার যোগফল যদি তোমাদেরকে বলে দেওয়া হয় তখন কিন্তু তোমরা রিটেন ছাড়া আর পারবে না। তখন কি করতে হবে, 4টে ক্রমিক সংখ্যা ধরে নিতে হবে, হ্যাঁ। রিটেনটা বুঝতে পারছো তো সবাই, কেন আগে রিটেন শেখালাম? জি স্যার। বারবার রেকর্ডিংটা দেখবে এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বিকজ এই টাইটেল যা করাচ্ছে নিঃসন্দেহে বেশি ইম্পর্টেন্ট টাইটেল। তাহলে নিচে কোনটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? 3টে সংখ্যার যোগফল হতে হলে অবশ্যই 3 দিয়ে ভাগ করা যেতে হবে।
এখানে 3 × 9 = 57, ঠিক আছে। আর কোনোটাই 3 দিয়ে ভাগ করা যায় না। বাকিগুলো আমি একটু মুখে মুখে উত্তর বলে যাচ্ছি। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33, 3 দিয়ে ভাগ করলে মাঝেরটা হবে 11, একটা হবে 11, একটা 10, একটা 12, তিনটে গুণ করলে 1320 পেয়ে যাবে। আচ্ছা, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 30, বড়টি ও ছোটটার বিয়োগফল 2 হলে ছোট সংখ্যাটা কত? স্বাভাবিকভাবে এটা লেখা যদি নাও থাকতো তাও আমরা বলে দিতে পারবো ছোটটা কত, তাই না? কারণ আমরা 30কে 3 দিয়ে ভাগ করলে মাঝেরটা 10, আরো দুটো সংখ্যা লিখতে হবে, একটা 9 আর পরেরটা 11, 9 হলো ছোটটা। সো এই যে 123, তিনটির সংখ্যা যোগফল, 123কে 3 দিয়ে ভাগ করলে সব থেকে ছোটটা মাঝেরটা বের হবে 41। তাহলে আরো দুটো সংখ্যা লিখতে হবে তিনটের মধ্যে, একটা 40, পরেরটা। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট। সো এখন আমরা ফিরে আসবো ঠিক আবার ব্রেকের পরে। আর ততক্ষণ আমরা যারা আমাদের শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। শুরুতে তাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে। এই সম্পূর্ণ সার্থকতা বা সফলতা তাদেরই পরিশ্রমের ফসল। আমি গাইডলাইনার মাত্র, ঠিক আছে। পড়ালেখাটা সম্পূর্ণ স্টুডেন্টদের নিজেদের। এই মুহূর্তে আমাদের প্রায় 70 জন স্টুডেন্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষা রিটেনের প্রিপারেশন নিচ্ছে। আমি কিন্তু নিজেই তাদেরকে ক্লাস করতে নিষেধ করেছি আমার পক্ষ থেকে। উদ্দেশ্য একটাই, আমি ব্যক্তিগতভাবে চাই তারা পরীক্ষা দিয়ে এই একটাই পরীক্ষা দিবে এবং একটাই তাদের জীবনের শেষ টার্গেট হবে। হ্যাঁ, অনেকে দোদুল্যমান থাকে আসলে কোন চাকরি করবে, তো সেটি পরে। অনেকেই আমার সাথে, আমি আজকে একজনের সাথে কথা বললাম, বিসিএস প্রিলি কোয়ালিফাই করেছে কিন্তু বিসিএস রিটেনে ফেল করেছে। ভাই আফসোস, সে আসলে টার্গেট সেট আপ করতে পারেনি। মনে রাখবে, একবার প্রিলি পাস করলে এটিকে এমন ভাবে আঁকড়ে ধরবে, ফেল তো পরে, এটিতে পজিশন হোল্ড করতে হবে সারা বাংলাদেশের মধ্যে, ঠিক আছে। সো সে এটি মিস্টেক করার কারণে তার কিন্তু 5-6 বছর ডিলে হয়ে গেছে চাকরি করতে। তো আশা করব তোমরা যারা এবার শিক্ষক নিবন্ধন, প্রায় 70-80 জন ছাত্র আছো আমাদের, তারা, তাদেরকে আমি ওইভাবেই বলেছি এটি জীবনের প্রথম এবং শেষ পরীক্ষা। এখনো প্রায় হাতে 1 মাস সময় আছে, এমন ভাবে পড়তে হবে যে সারা বাংলাদেশের টপ 100-এর মধ্যে থাকতে হবে। হ্যাঁ, সেই কথা রেখেছিল তোমাদের মধ্যে কেউ কেউ। তো শ্রাবণী, স্মৃতি সহ আরো 7 জন আমাদের গতবার যারা ভাইবা দিয়েছিল, আমার বিশ্বাস সবাই কোয়ালিফাই করেছে। তো তোমার পোস্টিংটা একটু ভালোই হয়েছে নিঃসন্দেহে, নাকি?